বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আপনারা স্ক্রিনে এসসি এলেন্সারের এলেন্স স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এটা আমাদের একটা টাচেবল ফাইল, আপনারা সবাই জানেন। এটা যারা পাননি তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপেও দেওয়া রয়েছে। তাহলে আমরা আজকে এপুসাইনাম ক্যানাবিনাম রেমেডিটি পড়ার জন্য আমরা এলেন্স কি নোটস অফ এসসিএলএন এই লেখাটির উপরে টাচ করলাম। আমাদের ইন্ডেক্স চলে আসলো। ইন্ডেক্সের আমাদের কাঙ্ক্ষিত রেমেডিটি আমরা এভাবে খুঁজে নিয়ে আমরা সেটার উপরে টাচ করব। এভাবে টাচ করলে রেমেডিটা চলে আসবে। তো এটার যে চ্যাপ্টার ওয়াইজ যে বইটা সাজিয়েছি সেটাও এভাবেই রেডি করব। সেটা রেডি হয়ে গেছে, এখন এই টাচেবল করার কাজটা বাকি রয়েছে। আপনারা যারা নিয়মিত আমাদের সাথে ক্লাস করছেন বা করবেন তারা সবাই ছবি দিবেন। বইটির প্রথম পেজে তাদের ছবি অ্যাড করতে যাচ্ছিলাম, নাম এবং ছবি। আমাকে পার্সোনালি ছবিগুলো দিবেন। তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এপুসাইনাম ক্যানাবিনাম সংক্ষিপ্ত নাম এপক। কমন নেম ইন্ডিয়ান হ্যাম্প এপুসাইনিয়াসিয়া। এপুসাইনাসিয়া এটা সায়েন্টিফিক নেম। কমন নেমটা মনে রাখবো ইন্ডিয়ান হ্যাম্প। তাহলে আমরা এপুসাইনাম রেমেডিটি এসসিএল স্যারের এলেন্স স্ক্রিন থেকে পড়ছি। নন্দনাথ স্যারের চার কথাগুলো একটু দেখি আমরা। প্রথম কথা, পর্যায়ক্রমে সুত ও উদরাময়। তো এই সুত এবং উদরাময় এটা একটা গেলে আরেকটা থাকবে, আরেকটা গেলে আরেকটা আসবে, এরকম। সারা সুত যখন থাকবে শরীর ফুলে যাবে, তখন উদরাময় থাকবে না। আবার উদরাময় আসলে সুত থাকবে না। সুত এবং উদরাময় অল্টারনেট করে থাকবে। তো অল্টারনেটিং উইথ ড্রপসি অ্যান্ড ডায়রিয়া। আর দ্বিতীয় কথা, ঘামের অভাব ও প্রস্রাবের অভাব। তাহলে দুইটার অভাব, তার মধ্যে দুইটা থাকবে না, ঘাম থাকবে না এবং প্রস্রাব কম হবে, প্রস্রাব হবে কম। ঘামের অভাব এবং প্রস্রাবের অভাব। তৃতীয় কথা, ঠান্ডা পানি অসহ্য। ঠান্ডা পানি সে খেতে পারে না, ঠান্ডা পানি খেলে সমস্যা হয়। ঠান্ডা পানি অসহ্য। চতুর্থ কথা, সুত উদরাময়ে উপশম। আমরা এটা প্রথম কথার মধ্যে রয়েছে যে সুত এবং উদরাময় পর্যায়ক্রমে থাকে। চতুর্থ কথাটা একই কথা, সুত উদরাময়ে উপশম। যদি শরীর ফুলে যায়, সুত আসে ড্রপসি যেটা, তাহলে সেটা ডায়রিয়া হলে সেটা উপশম হয় বা কমে যায়, সেই সুতটা কমে যায়। আমরা নন্দনাথ স্যারের ওষুধ পরিচয় বই থেকে নন্দনাথ স্যারের চার কথা দেখলাম। এখন এপুসাইনাম রেমেডিটি আমরা এসসিএল স্যারের এলেন্স স্ক্রিন থেকে আলোচনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন মডালিটি নেই। আমরা আমাদের কম্বাইন্ড রেমেডি যখন আমরা এটা সাজাচ্ছি কম্বাইন্ড আকারে বিভিন্ন বই রেমেডিকা থেকে, সেখানে এগুলো অন্যান্য বই থেকে এনে আমরা অ্যাড করব। তো এলেন্স স্ক্রিনটা ফিজিক্যাল জেনারেলি কি রয়েছে এপুসাইনাম রেমেডির? এক্সক্রিশনস ডিমিনিশড, স্পেশালি ইউরিন অ্যান্ড সোয়েট। তো যেটার কথা কিছুক্ষণ আগে স্যার বললেন যে ঘাম এবং প্রস্রাব কমে যায়। আপনারা দেখেছেন যে নরেন্দ্রনাথ স্যার বলেছেন যে ঘামের অভাব এবং প্রস্রাবের অভাব। এই কথাটাই স্যার এখানে কনস্টিটিউশনে বলেছেন যে সমস্ত স্রাব নিঃসরণ কমে যায়, বিশেষত মূত্র ও ঘাম। প্রস্রাব এবং ঘামটা তার অভাব, ঘামের অভাব, প্রস্রাবের অভাব। এই কথাটাই এলেন স্যার কি বললেন? এক্সক্রিশনস ডিমিনিশড, স্পেশালি ইউরিন অ্যান্ড সোয়েট। তার সমস্ত স্রাব নিঃসরণ কমে যায়। স্রাব নিঃসরণ, প্রস্রাব, পায়খানা, ঘাম, যে এরপরে নাকের সর্দি, এগুলো যত স্রাব রয়েছে সেই স্রাব নিঃসরণগুলো কমে যায়। বিশেষ করে প্রস্রাব এবং ঘাম, সমস্ত স্রাব নিঃশ্বাস কমে যায়, সমস্ত স্রাব নিঃসরণ কমে যায়। শরীর থেকে যে ডিসচার্জ হয় বিভিন্ন স্রাব, সেগুলো কমে যায়। বিশেষ করে কি কমে যায়? ঘাম এবং প্রস্রাব, ইউরিন অ্যান্ড সোয়েট, এই দুইটা বিশেষ করে কমে যায়। অন্যগুলো কমে, কিন্তু এই দুইটা বিশেষভাবে কমে যায়। এই দুটা কম বেশি, মানে বেশিরভাগ ক্ষেত্রে এই দুটা কমে, স্পেশালি বিশেষভাবে মূত্র ও ঘাম। তাহলে এটা আমরা দেখলাম। তারপর ড্রপসি অফ সেরাস মেমব্রেন্স একিউট ইনফ্লামেটরি। সিরাস ঝিল্লিগুলির সুত, ড্রপসি অফ সিরাস মেমব্রেন্স।
ড্রপসি মানে সুত, অফ মানে এর, সিরাস মেমব্রেন্সের ড্রপসি। সিরাস যে ঝিল্লিগুলি রয়েছে, সিরাস মেমব্রেন, সেগুলোর মধ্যে যদি সুত হয়, একিউট অর ইনফ্লামেটরি, তরুণ ও প্রদাহযুক্ত সুত, তরুণ সুত এবং প্রদাহযুক্ত, সেটাতে প্রদাহ থাকে। আর সিরাস ঝিল্লিগুলিতে যে সুত হবে সে তরুণ ক্ষেত্রে এবং প্রদাহযুক্ত হলে আমরা এটা ব্যবহার করব। আর ড্রপসির কথা বিশেষভাবে একটা লাইন বলা হয়েছে। এখন ড্রপসির পরে আপনারা দেখতে পাচ্ছেন কুলন চিহ্ন রয়েছে। কুলন চিহ্নর কথা আমরা আগেও বলেছি যে কুলন চিহ্ন মানে বোঝা যাবে যে এখন যে কথাগুলো বলা হবে শুধু এটার উপরেই বলা হবে, বারবার আর এক কথা বলবে না। ড্রপসি হলে এটা হয়, ড্রপসি হলে এটা হয়, ড্রপসি হলে, বারবার ড্রপসি বলার দরকার নেই। ড্রপসি প্রথমে বলে নিয়েছে কুলন চিহ্ন দিয়ে যে এখন যা বলা হবে সব ড্রপসির কথা বলা হবে। ড্রপসির সময় কি থাকবে? উইথ থ্রাস্ট, পিপাসা থাকে। থার্স্টলেস মানে পিপাসা নাই, থার্স্টলেসনেস বা থার্স্টলেস। উইথ থ্রাস্ট, পিপাসা থাকবে ড্রপসির সময়। এই যে তার সুতের কথা বলা হয়েছে প্রথমে, সুত, এইখানে মেডিসিনটা সুতের ক্ষেত্রে মনে হয় বেশি ভালো কাজ করবে, আমাদের আনুষ্ঠান শফিক স্যার মহোদয় বলবেন। তো এই যে ড্রপসির সময় তার কি থাকবে? পিপাসা থাকে। ড্রপসির সময় পিপাসা থাকে। এটা অ্যাসিটিকাম অ্যাসিডামে রয়েছে, আমরা গতকাল অ্যাসিটিকাম অ্যাসিডাম পড়েছি যে তার পিপাসা থাকে, এপিসে পিপাসা থাকে না। তো এই যে পিপাসা থাকে আর এপিসে পিপাসা থাকে না, সেটা বিশেষ ক্ষেত্রের কথা পড়েছিলাম, আমি গতকালকে ভুলে গিয়েছি। তারপর স্যার এপিসে শুধুমাত্র শোথে পিপাসা থাকে না, হ্যাঁ, অন্যান্য সমস্যায় পিপাসা থাকে। সুতের ক্ষেত্রে, হ্যাঁ, হাত পায়ে সুতের ক্ষেত্রে পিপাসা থাকে না, অন্যান্য ক্ষেত্রে পিপাসা থাকে। আর এখানেও বলা হয়েছে যে আমাদের এপুসাইনামেও পিপাসা থাকে, সুতের ক্ষেত্রে পিপাসা থাকে, অ্যাসিটিকাম অ্যাসিডামেও পিপাসা থাকে এই সুতের ক্ষেত্রে। ড্রপসি উইথ থ্রাস্ট, ওয়াটার ডিসএগ্রিস অর ইজ ভমিটেড, পানি পান করতে ভালো লাগে না। ডিসএগ্রি মানে কি? এগ্রি না, এগ্রি মানে রাজি হওয়া, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। ডিসএগ্রি মানে কি? একমত না, মানে সে আগ্রহ না, পানি পান করতে ভালো লাগে না। ওয়াটার ডিসএগ্রিস অর ইজ ভমিটেড, তাহলে পানি পান করতে ভালো লাগে না অথবা বমি হয়ে বের হয়ে যায়। এটা আর্সেনিকেও রয়েছে। আমরা জানি যে আর্সেনিক কি করে? আর্সেনিকের পিপাসা রয়েছে কিন্তু বারবার জল পান করে, অল্প অল্প জল পান করে, ঘন ঘন জল পান করে, জল পান মাত্রই বমি করে, আবার কিছুক্ষণ পরে বলে যে আবার জল দাও, অনেক পিপাসা, আবার একটু খেয়ে বলে যে আর খাবো না, আবার বলে যে আবার দাও, এরকম। তো এখানেও সেই অ্যাসিটিকাম অ্যাসিডাম, আমাদের যে এপুসাইনামের সাথেও আর্সেনিকের এটা মিল রয়েছে যে পানি পান করলে বমি হয়ে যায়, বমি হয়ে বের হয়। আর্সেনিকেও রয়েছে, এপুসাইনামেও রয়েছে যে পানি পান করলে বমি হয়ে বের হয়ে যায়। মোস্ট কেসেস আনকমপ্লিকেটেড উইথ অর্গানিক ডিজিজেস, তাহলে মোস্ট কেসেসে কি হয়? বেশিরভাগ কেসের ক্ষেত্রে, বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আনকমপ্লিকেটেড উইথ অর্গানিক ডিজিজেস, বেশিরভাগ কেসে অর্গানিক কোনো রোগের জটিলতা থেকে তৈরি হয়। অর্গানিক রোগটা কি বলা হচ্ছে? অর্গানিক রোগ বলতে সে সমস্ত রোগকে বোঝায় যেখানে রোগের অসুস্থতাগুলোকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়, পরীক্ষার মাধ্যমে যেগুলো নির্ণয় করা সম্ভব। যেমন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগীর শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন বা বিকৃতি, অথবা রক্ত বা জৈব কোনো তরলের অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগীর শরীরের কোন অঙ্গের কি কি বিকৃতি হলো, বা কোনো রক্ত বা জৈব কোনো তরলের অস্বাভাবিক পরিবর্তন হলো কিনা, সেটা আমরা যে রোগগুলো আমরা পরীক্ষা নিরীক্ষার মধ্যে যে রোগগুলো আমরা বুঝতে পারি অসুস্থতাটা কি নিয়ে কি জন্য হলো, সেগুলোকে অর্গানিক রোগ বলে, যেগুলো টেস্টের মাধ্যমে ধরা পড়ে। তো কি বলা হচ্ছে? মোস্ট কেসেস আনকমপ্লিকেটেড উইথ অর্গানিক ডিজিজেস, অর্গানিক কোনো রোগের জটিলতা থেকে তৈরি হয় বেশিরভাগ। এই যেগুলো যে বলা হচ্ছে যে যেগুলো টেস্টে ধরা পড়বে রোগগুলো, সেই ধরনের রোগ থেকে এই জটিলতা তৈরি হয়। আফটার টাইফাস, টাইফয়েড, স্কারলেটিনা, সিরোসিস, আফটার অ্যাবিউস অফ কুইনাইন, তাহলে বলা হচ্ছে যে টাইফাস, টাইফয়েড, স্কারলেট জ্বর, সিরোসিস রোগের পর কুইনাইন অপব্যবহারে প্রযোজ্য। এটা কি কি ক্ষেত্রে বলা হলো? যে এই সুতের ক্ষেত্রে বলা হয়েছে, সুতের সাথে এগুলো থাকবে। যেহেতু আমরা সুত পড়ছি, আমরা এই যে লাইনটা পড়ছি
এটা সমস্যাটাই সুতের ব্যাপারে। তো সুতের সাথে যখন টাইফাস জ্বরে সুত, টাইফয়েডের সময় সুত, স্কারলেট জ্বরের সাথে সুত, সিরোসিস রোগের পরে সুত, কুইনাইন অপব্যবহারের সুত, এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, সুতের সাথে এগুলো থাকবে। তাহলে এখানে আমরা সেকেন্ড গ্রেডে একটা সিমটম পেলাম, ড্রপসির সাথে পিপাসা থাকে, যেটা অ্যাসিটিকাম অ্যাসিডামেও রয়েছে। সুতের সাথে যদি পিপাসা থাকে তাহলে আমরা দুটা মেডিসিন দেখব, কোন দুটা? এপোসাইনাম এবং অ্যাসিটিকাম অ্যাসিডাম। তাহলে আমরা ফিজিক্যাল জেনারেলটা দেখলাম, এপোসাইনাম ক্যানাবিনাম রেমিডিটি আমরা এসসি এলএন স্কিনোর থেকে পড়ছি, এর ফিজিক্যাল চ্যাপ্টার পড়ছি এপোসাইনামের এলএন স্কিনোর থেকে। তো আমরা এখানে ড্রপসিস যে কথা বলা হয়েছে সেখানে পিপাসা থাকবে, এখানে অ্যাসিটিকাম অ্যাসিডামের সাথে এপোসাইনাম এবং অ্যাসিডামের তুলনামূলক আলোচনা করতে বলা হয়েছে। আর বমির সাথে পানি খেলে বমি হয়ে যায়, এটা আর্সেনিকের সাথে। তো আমরা আমাদের স্যার শফিক স্যার মহোদয়ের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি আজকে 2-3 মিনিট পরে আসতেছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি আমিনুল স্যারের কাছে অনুমতি চাইছি, যদি অ্যাসিটিক অ্যাসিড সম্পর্কে একটু বলতে দেন। মানে এর আগে আপনি তো বলেছেন, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি আমি। জি জি, আপনি বলুন বলুন। আচ্ছা, ধন্যবাদ স্যার। আচ্ছা, এখানে বলছেন যে স্রোতের ক্ষেত্রে পিপাসা থাকবে। আমরা গতকালকে পড়েছি যে এপিসে স্রোতের ক্ষেত্রে পিপাসা থাকবে না, কিন্তু অন্যান্য সমস্যা থাকবে। তাহলে এপিস থেকে এখানে আলোচনা আলাদা হয়ে গেল। আর এবার আসি অ্যাসিটিকাম অ্যাসিডে। এইখানে দেখুন, এখানে কি আছে? প্রচুর প্রস্রাব, প্রবল পিপাসা, অরুচি। তাহলে ওখানেও পিপাসা আছে, এখানেও পিপাসা আছে, কিন্তু অরুচির কথা আছে, প্রচুর প্রস্রাবের কথা আছে। আর কি আছে? দারুণ দুর্বলতা, শ্বাসকষ্ট। আর এই অ্যাসিটিক অ্যাসিডামে সব ক্ষেত্রে পিপাসা থাকবে, কিন্তু শুধুমাত্র জ্বরের ক্ষেত্রে এর পিপাসা থাকবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর কি থাকে? এই অ্যাসিটিকাম অ্যাসিডের যদি পেশেন্ট দেখেন তাহলে এর মুখটা দেখলে বোঝা যাবে, মানে একদম চকচক করবে, মোমের মতো মসৃণ এর মুখমণ্ডলটা। আর কি থাকবে? এর বিকল্প রক্তস্রাব থাকবে। মানে মহিলাদের যে সময়টায় যেটা যে নালী দিয়ে যেটা রক্তস্রাব হওয়ার কথা, সেইটা দিয়ে না হয়ে এই শরীরের অন্যান্য স্থান থেকে রক্তস্রাব হয়, যেমন নাক, মুখ। এটা একটা সিমটম যেটা অ্যাপোসাইনামে নেই আমাদের। আর এই পেশেন্ট যদি হয় পক্ষাঘাতের পরে বেশি সমস্যা হলে, অস্ত্রোপচারের পরে সমস্যা হলে, এবং চেতনানাশক যদি কোনো ঔষধ প্রয়োগের পরে যদি সমস্যা হয়, তাহলে আমরা এটা এখান থেকে আলাদা করতে পারি বা অ্যাসিটিক অ্যাসিডের কথা ভাবতে পারি। আর একটা কথা, জ্বরের সময় কোনো তৃষ্ণা থাকে না, কিন্তু অন্য সময় এর প্রচুর পিপাসা থাকে। আর রোগী পেটের উপর ভর দিয়ে বা উপর হয়ে নিলে আরাম করে। এটা আমরা শ্বাসকষ্ট, তাহলে তার একটু কম দেখা দেয়, তার জন্য সে পেটের উপর ভর দিয়ে বা উপর হয়ে বিশ্রাম নেয় বা আরাম নেয়। এই তো এইখান থেকে আমরা আলাদা করতে পারি। তারপরে আর কি পেলাম? এখানে আর্সেনিকামের কথা বলা হয়েছে, যে আর্সেনিকাম জল খাওয়ার পরে বমি করে দেয়। আমরা সবাই জানি আর্সেনিকাম অ্যালবের পেশেন্ট যে দেখে তাদের ক্ষেত্রে খুব একটু মুশকিল হয়ে যায়, এ বারবার জল চাই, সেভাবে অনেকটা জল খাবে এবং জল নিয়ে যাওয়ার পরে একটুখানি জল খাবে, তারপরে সে জলটা তুলে দেয়। এটা একটা ব্যাপার। আর আর্সেনিক অ্যালবের আমরা এটা সবাই জানি, এর দুর্বলতা থাকে, অত্যন্ত দুর্বলতা থাকে, অস্থিরতা থাকে, মৃত্যু ভয় থাকে, যেটা আমরা অ্যাপোসাইনামে পাই না। এর এতই দুর্বলতার জন্যই মানে ডাক্তারও ভাবলে যে অনেক সময়, তো পেশেন্ট নিজেই তার মধ্যে থাকে একটা অস্থিরতা চলে আসে এবং মৃত্যু ভয় চলে আসে। আর আর্সেনিক অ্যালবের সমস্ত রোগের বৃদ্ধি হয় মধ্যদিবা এবং মধ্যরাত্রে বৃদ্ধি পায়।
এটা আমরা মাথায় রাখবো। আর ও ক্ষণে ক্ষণে অতি অল্প একটু করে কোনো রকম ঠোঁটটা ভেজাবে, পানি খাবে আর তারপরে বমি করবে। আর এই সমস্ত স্রাবে জ্বালা থাকে আর দুর্গন্ধ থাকে। আর আর্সেনিকের একটা খুঁতখুঁতে পেশেন্ট আমরা সবাই জানি। আর যন্ত্রণা আর একটা ভালো ব্যাপার মনে থাকবে, এর সমস্ত যন্ত্রণা বা জ্বালা আক্রান্ত স্থানে আগুনের মতো জ্বালা করে, কিন্তু সেখানে আবার গরম প্রলেপ বা উত্তাপে আরাম পায়। দেখুন, যেখানে জ্বালা থাকবে এবং আগুনের মতো জ্বালা, সেখানে গরম দিলে আরাম পাবে, কেমন একটা ব্যাপার। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মাথার ক্ষেত্রে, মাথার হেডেকের ক্ষেত্রে সে ঠান্ডা পানি দিলে সাময়িক সে ভালো থাকে, সে আরাম পায়। তার মধ্যে মৃত্যু হয়ে থাকে, ওইটা দুর্বলতার কারণে, তার রোগের জন্য শরীরটা এতই দুর্বল হয়ে যায়, সেখান থেকে তার মধ্যে একটা মৃত্যু হয়ে আসে, অস্থিরতা থাকে। আর আর্সেনিক অ্যালবের আর একটা ভালো পয়েন্ট আছে, এ যদি মধ্যরাত্রে যদি বিশেষ করে শ্বাসকষ্ট দেখা যায় না, তাহলে স্যার বলেছেন, আমাদের নরেন্দ্র স্যার বলেছেন, সেই পেশেন্ট যদি সালফারের হয়, নাক্সের হয়, এপিসের হয়, যাই হোক না কেন, আমরা সেই সময়তে আর্সেনিক দিয়ে তাকে সাময়িক উপশম দিতে পারি। তারপরে সেই পেশেন্টের, মানে যে পেশেন্ট, তাকে সেইটা যদি আর্সেনিক হয়, যদি সালফার হয়, সালফার দিয়ে আমরা পরে তার ট্রিটমেন্ট দিতে পারি। কিন্তু সাময়িকভাবে যদি বিশেষ করে শ্বাসকষ্ট দেখা যায় মধ্যরাত্রে, তাহলে আর্সেনিক খুব চমৎকার কাজ দেয়। আচ্ছা, এখান থেকে আমরা আলাদা করতে পারি। থ্যাংক ইউ স্যার। অনেক অনেক ধন্যবাদ আমাদের আসিয়া খাতুন ম্যামকে। আমরা এসিএলএন স্যার এলএন স্ক্রিন থেকে এপুসাইনাম ক্যানাবিনাম রেমিডিটি নিয়ে আলোচনা করছি। এর ফিজিক্যাল জেনারেলটা আমরা দেখলাম। আমরা পরবর্তী অধ্যায় হেড চ্যাপ্টারে চলে যাচ্ছি। স্যার, জি স্যার। আমাদের আসিয়া ম্যাম সুন্দরভাবে পার্থক্য করেছেন, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ। আমি অ্যাসিটিকে দু চারটি কথা বলে শেষ করে দেবো এখানে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে অ্যাসিটিকাম অ্যাসিড অনেক সুন্দরভাবে বলে দিয়েছেন যে আঘাত, অস্ত্র করা বা দেখা যাচ্ছে ক্লোরোফর্ম করার পরবর্তীতে অর্থাৎ চেতনানাশকের পরবর্তীতে এটা একটা মহা ঔষধ। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এবং ইহার রোগী শীর্ণ হতে দেখা যায়, ঠিক আছে, ইহার রোগী শীর্ণ হতে দেখা যায়, কিন্তু পা এবং উদর ফুলে, পা এবং পেট ফুলে, ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এখানে অ্যাসিটাকামে এখানে হলো ইয়ের কথা বলা হয়েছে, পিপাসার কথা বলা হয়েছে। তো একটু দেখুন, ওর যে বাম যে গাল থাকবে লাল থাকবে, হ্যাঁ, এবং সেই সাথে জ্বর থাকতে পারে। শিশু এমনকি 1 চামচ জলও অতি কষ্টে গিলতে পারে। মানে এরকম যদি জ্বর যদি থাকে, সেই সময় শিশু জল পান করতে পারে না, খুব কষ্ট করে তাকে 1 চামচ জল পান করতে হয়। এবং এই ব্যাপারগুলো দেখুন কেমন, পিপাসা আদৌ থাকে না, এমনকি জ্বর থাকলেও পিপাসা নেই। আবার এটার আবার ঘুংরি কাশি আছে। ঘুংরি কাশি যখন থাকে, তখন এটার একটা ব্যাপারগুলো হচ্ছে আপনার 2-1 ঘন্টা অন্তর অন্তর রোগীকে হচ্ছে ওষুধ তখন সেবন করাতে হয়। এটার ব্যাপারটা হলো, এটা একটা প্রসেসের ব্যাপার আছে। আর তাহলে দেখা যাচ্ছে খুব ভালো ইয়ে পাবেন। তবে যদি শোধ যদি থাকে বা উদারময় যদি থাকে এবং বহুমূত্র যদি থাকে, তখন অতি পরিমাণে জল পানের একটা আকাঙ্ক্ষা হয়। তাহলে এখানে আপনার জ্বরের সময়, ঘুংরি কাশির সময় হচ্ছে আপনার জল পানে পিপাসা থাকে না, অনেক কষ্টে অনেক সময় পরে সে বাচ্চা 1 চামচ জল গিলতে পারে, ঠিক আছে। এই ব্যাপারগুলোর দিকে আমরা একটু লক্ষ্য রাখবো। উনি সুন্দরভাবে পার্থক্য করেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। আর আরো কিছু ব্যাপারগুলো থাকে, এটার হচ্ছে এই আপনার অ্যাসিডামের হচ্ছে আর একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যখন বাচ্চা যখন প্রস্রাব করে, প্রস্রাবের পরে স্তনে প্রচুর দুগ্ধ জমা হেতু অসহ্য দেখা যাচ্ছে যে যন্ত্রণা বা টাটানি থাকে, এবং সেই সাথে ফুলেও যেতে পারে, ফোড়া হবার উপক্রম হতে পারে। এরকম ক্ষেত্রে এই অ্যাসিড আপনার হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। এগুলো গুরুত্বপূর্ণ জায়গা, এগুলো আপনারা মনে রাখবেন।
আর যখন গর্ভাবস্থায় যখন থাকে তখন হচ্ছে টক ঢেকুর উঠে, বমন মুখ দিয়ে দিবারাত্র জল উঠা বা থুতু ফেলার একটা প্রবণতা থাকে। সেই সাথে আমরা দেখব যে এর হচ্ছে পা গুলো একটু ফুলে যাচ্ছে, পেটটা বড় হয়ে যাচ্ছে, একটা ব্যাপারটা থাকবে। সেই সাথে দেখবো আমরা নিরক্ত পাণ্ডব, শীর্ণ মুখমণ্ডল, মুখমণ্ডল কেমন হবে, শুকিয়ে যাবে এরকম ব্যাপার। এবং সেই সাথে এর বুকে এবং পাকস্থলীতে তীব্র জ্বালা থাকবে, ব্যথা থাকবে। হ্যাঁ, এই ব্যাপারগুলোর দিকে দেখবো। আবার অনেক সময় দেখা যাচ্ছে যখন এই যে আপনার যেটা যখন হয়ে যায়, আপনার পেটের গোলযোগ যখন থাকে তখন এর মেজাজ খিটখিটে থাকে এবং সেই সময় কপালে শীতল ঘাম দেখা দেয়। এই ব্যাপারগুলো দেখেও আমরা লক্ষ্য রাখবো, ঠিক আছে। আর উনি আর একটা সুন্দর কথা বলেছিলেন যে প্রসবের পরে রক্তস্রাব, এটা আমি বলেছিলেন, এগুলো মনে নাই। আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ উনি বলেছিলেন যে উপর হয়ে শুয়ে থাকলে উপশম। এটা আমরা এমন কার্বেও পাই, উপর হয়ে শুয়ে থাকলে এটা হচ্ছে উপর হয়ে থাকলে এটা, আর চিত হয়ে শুয়ে থাকলে আমাদের মেডিসিনটা আর্সেনিক, ঠিক আছে। শ্বাসকষ্টের কথা উনি বলেছিলেন। শ্বাসকষ্টটা হচ্ছে নিঃশ্বাস নেবার সময় হচ্ছে আপনার কষ্ট, নিঃশ্বাস নেবার সময় কষ্ট, আর নিঃশ্বাস ফেলার সময় কষ্ট হচ্ছে মেফাইটিস, ঠিক আছে। এই ছোট ছোট বিষয়গুলো একটু দেখবেন। আর আর্সেনিক অ্যালফা আমরা জানি, আর্সেনিক অ্যালফা আমি কিছু বললাম না। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আমরা এসিডামের সাথে এপোসাইনামের তুলনামূলক আলোচনা শুনলাম পিপাসার ব্যাপারে। এখন আমরা হেড চ্যাপ্টারে চলে যাচ্ছি। আমরা এপোসাইনাম রেমেডিটি এসিএলএন স্যার এনএস নোট থেকে আলোচনা করছি। এপোসাইনামের হেড চ্যাপ্টারটি দেখতে পাচ্ছি। হেড চ্যাপ্টারে বলা হয়েছে acute hydrocephalus, acute hydrocephalus with open sutures। তাহলে এটা কি বলা হলো, মাথার খুলিতে পানি জমার তরুণ রোগে ব্রহ্মতালু জুর খায় না। তো মাথার খুলিতে পানি জমার কারণে যখন ব্রহ্মতালু জোর খায় না, এটা যখন একুট ক্ষেত্রে মানে তরুণ ক্ষেত্রে এইটা ব্যবহৃত হবে এপোসাইনাম। মাথার খুলিতে পানি জমার তরুণ রোগে ব্রহ্মতালু যখন জোর খায় না, জোড়া লাগে না, ব্রহ্মতালুটা যখন জোড়া লাগে না। আমাদের বাচ্চাদের যে মাথার তালুতে একটা জায়গার মধ্যে দপদপ করে, সেখানে হাড়টি থাকে না, তো সেখানে আস্তে আস্তে কি জানি হাড়টা সেখানে হাড় দিয়ে সেই জায়গাটা ভরে যায়, সেটা সেরকম দপদপানি থাকে না, শক্ত হয়ে যায়। তো সেই জোড়া লাগে না, এটাই মাথার খুলিতে পানি জমার তরুণ রোগে ব্রহ্মতালু যখন জোর খায় না। তারপর স্টপুর সাইট অফ ওয়ান আই লস্ট। স্টপুর সাইট অফ ওয়ান আই লস্ট মানে তার এক হাত এবং এক পা, এটা 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 না, তার যে সরি, এটা বলা হচ্ছে যে সাইট অফ ওয়ান আই লস্ট, সাইট অফ ওয়ান আই লস্ট, এটার এক চোখের দৃষ্টি হচ্ছে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটার কিন্তু এখানে অনুবাদটা নেই স্যার, এখানে অনুবাদটা নেই স্যার, এই জন্য মানে আমি তো অনুবাদটা খুঁজে পাচ্ছি না, অনুবাদটা ঠিকভাবে হয়নি। আমরা জি স্যার, এটা আমরা ঠিক করতে হবে অনুবাদটা। সাইট অফ ওয়ান আই লস মানে এক চোখের দৃষ্টি, তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, সে হারিয়ে ফেলে, লস্ট। সাইট অফ ওয়ান আই একদম হারিয়ে ফেলার ব্যাপার নাই, এখানে হচ্ছে দৃষ্টি লোপ পায়, কমতে থাকে, হ্যাঁ কমে যায় আর কি। ব্লাইন্ড আর লোপ পাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। লস তাহলে স্যার কি হবে, দৃষ্টি শক্তি হারিয়ে যায় সাময়িক, এটা ঠিক আছে, কিন্তু একবারে অন্ধ নয়। দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাওয়া আর মানে অন্ধ হয়ে যাওয়া, এই মানে একটা ব্যাপার আছে, এটা দৃষ্টিশক্তি লোপ পায়, এটা সঠিক ভাষাটা হবে। আচ্ছা, লোপ পায়, জি জি, একটা চোখের, যে কোনো একটা চোখের সাইট অফ ওয়ান আই, যে কোনো একটা চোখের, নির্দিষ্ট বলা নেই, যে কোনো এক চোখের দৃষ্টিশক্তি লোপ পায়, এইটা এখানে অনুবাদ করা নেই। তারপর বলা হচ্ছে কনস্ট্যান্ট অ্যান্ড ভলান্টারি মোশন অফ ওয়ান আর্ম অ্যান্ড ওয়ান লেগ। তাহলে কনস্ট্যান্ট মানে অবিরত, অ্যান্ড ভলান্টারি মানে অনিচ্ছাকৃত,
অবিরত এবং অনিচ্ছাকৃতভাবে সে মোশন অফ ওয়ান আর্ম অ্যান্ড ওয়ান লেগ, ওয়ান আর্ম মানে একটা হাত, ওয়ান লেগ একটা পা, সে অবিরত এবং অনিচ্ছাকৃতভাবে এটা নাড়তে থাকে। তার মানে সে এটা এমনিতেই নড়তে থাকে, সে ইচ্ছা করে নাড়ায় না, এমনিতেই নড়তে থাকে, একটা হাত একটা পা। তাহলে এখানেও লেফট রাইট বলা নেই, যে কোনো একটা হাত বা যে কোনো একটা পা, দুইটা হাতের মধ্যে থেকে যে কোনো একটা হাত, দুইটা পা থেকে যে কোনো একটা পা অবিরত অনিচ্ছাকৃতভাবে নাড়াতে থাকে। ফোরহেড প্রজেক্টেড, কপালের সামনেটা উঁচু হয়ে যায়, কপালের সামনের জায়গাটা, ফোরহেডটা, কপালটা উঁচু হয়ে যায়। আর এখানে যে বাম হাত ও বাম পা নাড়ায় ব্রায়োনিয়া, কিন্তু এখানে এক হাত এক পা এখানে বলা নেই। যে তাহলে এক হাত এক পা যদি বাম হাত বাম পা হয় তাহলে ব্রায়োনিয়ার সাথে আমাদের পার্থক্য করতে হবে। আর যদি ডান হাত ডান পা হয় তাহলে তো সেটা আমাদের এপোসাইনামি হবে। বাম হাত বাম পা হলে ব্রায়োনিয়ার সাথে আমাদের পার্থক্য করতে হবে, তাই না স্যার? যেহেতু এখানে এপোসাইনামে বলা নেই যে জি স্যার, এখানে আমি দু চারটি কথা বলে দিই। সেটা হচ্ছে ব্রায়োনিয়ার পেশেন্ট হচ্ছে কখন এক হাত অর্থাৎ বাম হাত বাম পা নাড়ে, এটা আমাদের জানা দরকার। যে ব্রায়োনিয়ার বিকার অবস্থাটা কখন? ব্রায়োনিয়ার বিকার অবস্থাটা হয় যখন প্রচন্ড পরিমাণ জ্বর হয়, এরকম সময় এই পেশেন্টটা হচ্ছে ভুল বকতে থাকে। কেমন বকতে থাকে? আমি বাড়ি যাব, ঘুমের ঘরে বলে ও বাসায় আছে, তার পরবর্তীতে সে বলে আমি বাড়ি যাবো, তার ব্যবসায়িক চিন্তা ভাবনার সে কথাগুলো বলে। এইরকম সময় সে হচ্ছে ওই যে বিকার অবস্থায় এই বাম হাত বাম পা নাড়াচাড়া করে। হ্যাঁ, এটা হচ্ছে ব্রায়োনিয়ার ব্যাপার। আর ব্রায়োনিয়ার ব্যাপারগুলো তো আমরা জানি, এটা হচ্ছে আপনার হচ্ছে যেগুলি মিউকাস মেমব্রেন গুলো থাকবে সেগুলি খুব বেশি ড্রাই থাকবে, যার ফলে তার হচ্ছে মানে কথা বলতেও একটু কষ্ট হবে, মানে ঠোঁট সব শুকিয়ে যাবে, ভিতরে তার প্রচুর একটা ইয়ে থাকবে, মানে জলপানের পিপাসা থাকবে, কিন্তু সে সহসায় জলপান করতে চাইবে না। যখন জলপান করবে একসাথে অনেকগুলো জলপান করবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ব্রায়োনিয়ার পেশেন্ট হচ্ছে চুপচাপ থাকলে তার সে উপশম পায়, কিন্তু একটু বিন্দু মাত্র নড়াচড়া করলে তার রোগগুলো বৃদ্ধি পায়, এই কারণ সে চুপচাপ করে থাকে। এগুলি ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। সেই সাথে তার মানে খুব কনস্টিপেশন আছে, চরম কনস্টিপেশন, মলটা খুব হার্ড হয়ে যায়, সহসায় বাইর হতে চায় না, বাইর হলেও মনে হয় যে ইটের মতো ঝামার মতো শক্ত। এগুলি ব্যাপারগুলোর দিকে লক্ষ্য রেখে আমরা হচ্ছে এখানে ব্রায়োনিয়ারটাকে এখানে আলাদা করব। ঠিক আছে, ব্রায়োনিয়া আর অ্যাপোসাইনামের মধ্যে ফার ডিফারেন্স। ঠিক আছে স্যার? স্যার এখানে একটা জিনিসটা আমি চ্যাট জিপিটিতে দেখলাম। এখানে স্যার কনস্ট্যান্ট অ্যান্ড ভলান্টারি মোশন, এই যে কথাটা এখানে স্যার, হ্যাঁ, এটা তো ভলান্টারি মানে তো তার ইচ্ছাকৃত, ইনভলান্টারি মানে অনিচ্ছাকৃত। তো ইচ্ছা এখানে কি স্যার জিনিসটা কি ঠিক আছে নাকি বাংলাটা ঠিক না ইংরেজিটা ঠিক বুঝতে পারছি? এখানে এটা সারাক্ষণ এটা মানে হতে পারে, এটা ঠিক আছে। এখানে সারাক্ষণ চলার কথা বলছে, এখন ইচ্ছা অনিচ্ছার কথা এখানে নাই। আপনি ওখানে জানি না মানে আমার কাছে এই সময় এটাও না, অ্যালেন্সটা যদি থাকতো তাহলে, আমি স্যার ইংলিশটা যদি থাকতো তাহলে আমি একটা অন্য এডিশনে দেখছি স্যার, এর আগের এডিশন থেকে দেখছি স্যার, ওটাতে কি আছে এটা সম্ভবত এটা ফোর্থ এডিশন স্যার। আমরা তো 10th এডিশন পড়ছি, ফোর্থ এডিশন। তো ফোর্থ এডিশনে কি রয়েছে আপনারা একটু অপেক্ষা করেন, আমি বের করে দেখছি। আমি মেডিসিনটার নাম আর ধন্যবাদ স্যার। আমরা তাহলে এখানে আলোচনাটা শুনলাম যে তার এক হাত এক পা অবিরত এবং ইচ্ছাকৃতভাবে নাড়াতে থাকে। এখানে আমাদের যে মেইন ফাইলটা আমি ঠিক করে রেখেছি, আমাদের যে পরবর্তীতে যেটা চ্যাপ্টার ওয়াইজ আসছে সেখানে এটা কারেকশন থাকবে। আর কপালের সামনেটা উঁচু হয়ে যায়, ফোরহেডটা তার প্রজেক্টেড উঁচু থাকে। তারপর আমরা রেসপিরেটরি সিস্টেমে চলে যাচ্ছি। কফ শর্ট অ্যান্ড ড্রাই অর ডিপ অ্যান্ড লুজ ডিউরিং প্রেগনেন্সি। কখন? ডিউরিং প্রেগনেন্সি মানে যখন প্রেগনেন্ট থাকে, সে গর্ভাবস্থায় থাকে, তখন তার কি হয়? কফ শর্ট অ্যান্ড ড্রাই থাকে, ছোট এবং শুকনা থাকে কফটা, মানে ছোট ছোট
শুকনা শুকনা কফ উঠে। আর ডিপ অ্যান্ড লুজ অথবা গভীর ও তরল কাশি, ছোট বা শুকনা কফ থাকতে পারে অথবা গভীর এবং তরল কাশি থাকতে পারে। লুজ মানে তরল, ডিপ গভীর, গভীর কাশিতে এবং তরল কাশি থাকতে পারে, গভীর ও তরল। আর ছোট ও শুকনো কাশি থাকতে পারে। এটা কোন সময়? ডিউরিং প্রেগনেন্সি, যেটা কুনিয়ামেও রয়েছে। তো এখানে কি স্যার পার্থক্য করবেন স্যার? আপনি পড়ুন স্যার, আমি পার্থক্য করে দিচ্ছি স্যার। আচ্ছা, ফিমেল জেনেটেলিয়াতে আমরা দেখতে পাচ্ছি এমিনোরিয়া ইন ইয়ং গার্লস উইথ ব্লটিং অর dropsical extension of abdomen and extremities। তাহলে এমিনোরিয়া ইন ইয়ং গার্লস, কাদের এমিনোরিয়া? ইয়ং গার্লস মানে যুবতীদের যখন এমিনোরিয়া হয়, এমিনোরিয়া মানে বোঝাচ্ছে ঋতু বন্ধ হয়ে যায়। আর সে সাথে কি থাকে? ব্লটিং অর ড্রপসিক্যাল এক্সটেনশন অফ অ্যাবডোমেন অ্যান্ড এক্সট্রিমিটিস। এই যে ড্রপসিক্যাল এক্সটেনশনটা হয়, মানে এটা ফুলে যাওয়ার মাধ্যমে যেটা স্ফীতি হয়, এক্সটেনশন মানে একটু বড় হয়ে যায়, ফুলে যাওয়ার মাধ্যমে ড্রপসিক্যাল এক্সটেনশন মানে ড্রপসির মাধ্যমে এক্সটেন্ড হয়, একটু বড় হয়ে যায়। কোথায় এটা? অ্যাবডোমেন অ্যান্ড এক্সট্রিমিটিস। এটা কোথায় হয়? পেটে এবং এক্সট্রিমিটিস, হাতে পায়ে। হাতে পায়ে এবং পেটে কি হয়? ড্রপসিক্যাল এক্সটেনশন হয়, ফুলে গিয়ে একটু বড় হয়ে যায়। উইথ ব্লটিং, ব্লটিং যে সেই সাথে ফুলা ভাব ও সুতের মতো স্ফীতি। ব্লটিং মানে ফুলা ভাব এবং ড্রপসিক্যাল এক্সটেনশন মানে সুতের মতো স্ফীতি হয়ে যায়। ফুলে গেলে যেরকম সুত হলে যেরকম ফুলে যায়, ড্রপসি হলে যেরকম, ড্রপসি মানে কি? ফুলে যাওয়া। তো ড্রপসিক্যাল এক্সটেনশন মানে সুতের মতো সেটা ফুলেও যায়। এটা কোথায়? অ্যাবডোমেনে এবং এক্সট্রিমিটিসে, পেটে এবং হাতে পায়ে এটা হয়। কি জন্য হয়? যুবতীদের ঋতু বন্ধ হয়ে গিয়ে এটা হয়। এমোনিয়া ইন ইয়ং গার্লস উইথ, সেই সাথে কি থাকে? যুবতীদের ঋতু বন্ধের সাথে কি থাকে? তাদের হাতে পায়ে পেটে ফুলা ভাব ও সুতের মতো স্ফীতি থাকে। এই যুবতীদের ঋতু বন্ধ হয়ে গিয়ে এই অবস্থাটা হয়, হাতে পায়ে এবং পেটে ফুলা ভাব থাকে, সুতের মতো ফুলা ভাব থাকে ঋতু বন্ধ হয়ে গিয়ে। তারপর মেট্রুরেজিয়া, অতি রজস্রাব। এমোনিয়া মানে কি তাহলে? ঋতু বন্ধ। আর মেট্রুরেজিয়া মানে অতি রজস্রাব। তো অতি রজস্রাবটা কেমন? কন্টিনিউড অর প্যারোক্সিজমাল ফ্লো। এই ফ্লোটা কেমন? কন্টিনিউ অর প্যারোক্সিজমাল। অতি রজস্রাবটা কেমন? অনেক দিন ধরে বা থেমে থেমে হয়। কন্টিনিউ হয়, অনেক দিন ধরে কন্টিনিউ হচ্ছে। আর প্যারোক্সিজমাল মানে থেমে থেমে হয়। এই যে মেট্রোরেজিয়াটা, অতি রজস্রাবটা। ফ্লুইড অর ক্লটেড, সেটা তরল বা চাপ বাঁধা থাকতে পারে এই ঋতুস্রাবটা। এই যে অতি রজস্রাবটা যে হয়, এই পুরো লাইনটা কিন্তু মেট্রোরেজিয়ার ব্যাপারে বলা হয়েছে, কারণ এটার পরে একটা কোলন চিহ্ন দেখতে পাচ্ছি আমরা, দুটা ফুটা দেওয়া রয়েছে, মানে এই পুরো লাইনটা আমরা এই মেট্রোরেজিয়ার ব্যাপারে বলা হবে। তাহলে মেট্রোরেজিয়াটা কেমন? এটা অনেকদিন যাবৎ চলমান থাকবে বা থেমে থেমে হতে পারে। এবং এই মেট্রোরেজিয়াটা, এই যে অতিরজ স্রাবটা কেমন থাকবে? ফ্লুইড অর ক্লোটেড, দুটোই থাকতে পারে, মানে তরলও থাকতে পারে বা চাপ বাঁধাও থাকতে পারে, দুটা থেকে যে কোনো একটা থাকবে, তরল অথবা চাপ বাঁধা। এবং তার যে বলা হচ্ছে যে একটা নৌশিয়া হয়, নৌশিয়া, ভমিটিং, পালপিটেশন, পালস কুইক, ফিবল হোয়েন মুভড। এখানে নৌশিয়া বানানটা কি ঠিক আছে স্যার? আমার কেমন যেন একটু ভুল ভুল মনে হচ্ছে। নৌশিয়া বানানটা স্যার ঠিক আছে কিনা একটু দেখবো স্যার। নৌশিয়া বানানটা ভুল আছে স্যার, এখানে এ বাদ গেছে, লাস্টে এ বাদ পড়েছে। আমি আমাদের সেই বইয়ের মধ্যে আমি ঠিক করে দিচ্ছি। আমার কেমন যেন মনে হলো যে এটা বানানটা ভুল। তো নৌশিয়া লাস্টে একটা এ হবে, সেটা এখানে মিস্টেক হয়েছে। নৌশিয়া এটা ওয়ার্ড, MS ওয়ার্ডেও সেটা ভুল, বানানটা ভুল ধরে দিয়েছিল, রেড লাইন ছিল নিচে। আর মেট্রোরেজিয়া বানানটাও ভুল বলছে, কিন্তু এখানে কোনো সাজেশন করেনি। যাই হোক, আমরা তাহলে নৌশিয়া বানানটা দেখলাম, এটা লাস্টে এ হবে। এটা যেহেতু PDF ফাইল, এটা এডিট করতে পারছি না, আমরা পরবর্তীটাতে এডিট করে দিব।
তো আমরা দেখলাম যে তার কি থাকে, অতিরজস্রাবটা কেমন থাকে। অতিরজস্রাবটা অতিরিক্ত ঋতুস্রাব হয়, সেটা অনেক দিন ধরে বা থেমে থেমে হয়, এবং সেটা তরলও থাকতে পারে বা চাপ বাঁধা থাকতে পারে। চাপ বাঁধা মানে দইয়ের মতো চাপ বাঁধা বাঁধা, বা বমি বমি ভাব থাকে, সেই সাথে নসিয়া হয়, বমি বমি ভাব, এবং বমিও হতে পারে, ভমিটিং। আর পালপিটেশন, বুক ধরফর করে। আর পালসটা থাকে, পালস কুইক ফিবল হোয়েন মুভ, যখন সে নাড়াচাড়া করে তখন পালসটা খুব দ্রুত এবং দুর্বল হয়। হোয়েন মুভড, হোয়েন মুভড মানে যখন নাড়াচাড়া করে কি হয়, তার পালসটা কুইক হয় এবং ফিবল হয়। কুইক মানে দ্রুত এবং ফিবল মানে দুর্বল। তারপর ভাইটাল ডিপ্রেশন, ফেইন্টিং হোয়েন রেজিং হেড ফ্রম পিলো। ফেইন্টিং মানে তার যে মূর্ছা যায়, কখন মূর্ছা যায়, হোয়েন রেজিং হেড, যখন সে রেজ করে মানে উত্তোলন করে মাথাটা, ফ্রম পিলো, পিলো মানে বালিশ, বালিশ থেকে যখন সে মাথাটা উঠায় তখন তার কি হয়, মূর্ছা যায় রোগী। আর ও একটা ইয়া রয়ে গেছে, ভাইটাল ডিপ্রেশন রয়েছে, তার জীবনী শক্তিটা ক্লান্ত, অবসন্ন। তার ভাইটাল ফোর্সটা কেমন, ভাইটাল ফোর্সটা ক্লান্ত এবং অবসন্ন, এজন্য সে যখন বালিশ থেকে মাথা তুলতে যায় তখন সে মূর্ছা যায়। জীবনী শক্তিটা ক্লান্ত এবং অবসন্ন কেন, এই যে অতি রজস্রাবের কারণে। অতিরিক্ত ঋতুস্রাব হলে তো সে দুর্বল হবে, জীবনী শক্তিটা ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে, বালিশ থেকে মাথা তুললে তাই সে মূর্ছা যায়। মূর্ছা যাওয়া মানে কি, মানে সে আবার পড়ে যায়, অজ্ঞানের মতো পড়ে যায়। তো এখানে আমাদের কোনো পার্থক্য করতে বলা হয়নি এই দুইটা লাইনে। আমরা তাহলে পরের চ্যাপ্টারে চলে যেতে পারি। মেডিসিনটা শেষ স্যার, হয়ে গেল স্যার, তাহলে কি আজকে আরেকটা মেডিসিন পড়বো নাকি স্যার, পরেরটা? আর একটা মেডিসিন আজকে পড়া হবে না স্যার। আচ্ছা আচ্ছা ঘটনা হলো একটা পার্থক্য ছিল, এই যে কাশির একটা পার্থক্য ছিল কোনিয়ামের, এই পার্থক্যটা করে দিই, তার পরবর্তীতে একটু আপনারা হচ্ছে অন্য জায়গায় চলে যান। আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে কোনিয়ামের কাশিটাতে দেখুন, কোনিয়ামের কাশি হচ্ছে শুষ্ক হবে, দীর্ঘস্থায়ী কাশি হবে। শুষ্ক কাশি বিশেষ করে রাতের বেলায় বেশি হয়, খুব রেয়ার সময় পাওয়া যায় কাশিটা। শোয়ার পর কাশি বেড়ে যায়। কখন কাশি বেড়ে যাবে, শোয়ার পর কাশি বেড়ে যাবে, শোয়া মাত্রই কাশি শুরু হবে, কোনিয়ামের কাশি। ঠিক আছে, কোনিয়ামের অ্যানাদার যেগুলি আপনার কনস্টিটিউশনাল যেগুলি সিমটম সেগুলো তো বলবোই। তারপরে দেখুন, শুয়ে থাকলে কাশি হচ্ছে বাড়ছে, বসে বা উঠে বসলে সেটা কমে। কারণ শুয়ে থাকলে কাশি বাড়ছে, ঠিক আছে, শোয়ার মাত্রই বৃদ্ধি পায়, উঠে বসলে হচ্ছে কাশিটা কমে। কাশি শুরু হলে আর থামতে চায় না, যেন কাশতে কাশতে খিঁচুনি উঠে যাবে, এরকম অবস্থা। এই ব্যাপারগুলোর দিকে একটু লক্ষ্য রাখবো। কাশি উঠার সাথে গলায় এবং বুকে একটু চাপ বোধ, ব্রায়োনিয়াতে কি হয়, ব্যথা হয়, ঠিক আছে, আর এটা চাপ বোধ মানে চেপে ধরে আছে, এরকম অবস্থা। বিশেষ করে বৃদ্ধ বয়সে যাদের শুকনো কাশি হয়, এবং সেই সময় বৃদ্ধরা যদি দুর্বল যদি হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে এটা গুরুত্বপূর্ণ একটা রেমেডি। তবে কোনিয়ামের ব্যবহারগুলো আরো গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে, স্তন আছে, অন্যান্য গ্রন্থি বা টিউমার উপর, বিভিন্ন পোস্টেড গ্ল্যান্ড ইত্যাদির উপর দেখা যাচ্ছে যে এর গুরুত্বপূর্ণ জায়গা আছে। তাহলে এখন এর কাশিগুলো যেটা হবে, মনে করেন যে পোস্টেড গ্ল্যান্ডের বৃদ্ধি হয়েছে, স্তনের ঝামেলা হয়েছে, এবং অন্য কোনো গ্রন্থির কোনো টিউমার আছে, সেই টিউমারের সাথে যদি শুকনো কাশি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে এখানে গুরুত্বপূর্ণ আকারে আমরা এটা ব্যবহার করতে পারি। এখন কোনিয়ামের পেশেন্ট গুলো কারা, বৃদ্ধ, কুমারী বা ঋতু লোপকালীন স্ত্রী। তখন বৃদ্ধ, কুমারী, ঋতু লোপকালীন স্ত্রী। এখন বিয়ে হয়েও তো মানুষ এখন কুমারী থাকতেছে, ঠিক আছে, ওই দেখা যাচ্ছে যে বিয়ের পরবর্তীতে বিয়ে করে বউ দেখা যাচ্ছে স্বামী বিদেশ চলে গেছে, ঠিক আছে, এটাও একরকম দেখা যাচ্ছে যে সাপ্রেশনের কারণে। এই এরা হচ্ছে এই কোনিয়ামের স্বত্বাধিকারী। এবং দেখুন, কোনিয়ামের পেশেন্ট হচ্ছে বিছানায় শুলে বা পাশ ফিরলে তার মাথাটা ঘুরে, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সাপ্রেশনের ব্যাপারগুলো তো বললামই, কি বললাম, যৌন ইচ্ছা দমন হেতু যে কুফলগুলো, সেটি। কোনিয়াম সঙ্গের সাথী হতে পারে। আমরা দেখা যাচ্ছে যে এই যে
পড়াশোনা করে জবের পিছনে ছুটতে ছুটতে 35 বছরের বয়সে যে বিয়ে করতেছে, ঠিক আছে, এগুলি ব্যাপার। তবে কোনিয়ামের যে পেশেন্ট সে কিন্তু আবার কি বলবো এটাকে, এটার একটা ভালো একটা বাংলা আছে, মুখে আসছে না। কোনিয়ামের পেশেন্ট হচ্ছে আপনার যে সতী বলে না, মানে ও দেখা যাচ্ছে যে ব্যভিচার করা এই সেই এগুলির মধ্যে সে নাই, চরিত্রবান, ঠিক আছে। কোনিয়ামের পেশেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে সতী চরিত্রবান। সাবিত্রী স্যার, সতী সাবিত্রী পত্নী বা স্ত্রী সাবিত্রী বা মহিলা। এত কিছু না, সৎ চরিত্রবান, সৎ চরিত্রবান হয়। তাদের এই যে যে যৌন ইচ্ছা সেটাকে তারা দমিয়ে রাখে বিভিন্ন রকম ভাবে, কৌশলে তারা দমিয়ে রাখে, কিন্তু এটার অপব্যবহার করে না কোনিয়ামের পেশেন্ট। এই দমন হেতু তার বিভিন্ন রকম রোগগুলো হয়ে থাকে। এর অনেক সময় দেখা যাচ্ছে যে যৌন সমস্যা হতে পারে, ইম্পর্টেন্সি হতে পারে, হ্যাঁ, শর্ট ডিউরেশন একটা ব্যাপার। তার পরবর্তীতে এসে ওর সমস্যা কি হতে পারে, বিভিন্ন রকম গ্ল্যান্ডের সমস্যা হতে পারে, গ্রন্থিগুলো ইয়ে হতে পারে, তার গ্রন্থি খোলা হতে, তার বিভিন্ন রকম মানে শেষ বয়সের দিকে ক্যান্সারও হতে পারে, এগুলি ব্যাপারগুলো থাকে। তার পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা হয়, মেয়েদের জরায়ু সমস্যা হতে পারে, ঠিক আছে, এগুলি ব্যাপারগুলো সাধারণত থাকে। আর বিভিন্ন সময় আঘাত লাগার ফলে যে টিউমার গুলো হয়, যেগুলো পাথরের ন্যায় শক্ত ভাব থাকে, এগুলো ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। অনেকে দেখা যাচ্ছে স্তন দেখা যাচ্ছে প্রদাহ হয়ে ফুলে গেছে, বৃহৎ হয়ে গেছে, আবার ক্ষতযুক্ত হয়, ব্যথাযুক্ত হয়, এবং সামান্য নড়লে চললে ভ্রমণে যদি বাড়ে তাহলে দেখা যাচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ মেডিসিন। তবে হ্যাঁ, এদের ভ্রমণে বৃদ্ধি পাচ্ছে, এই সেই তীব্র ব্যথা, একটু নড়তে পারছে না, প্রাথমিক পর্যায়ে ব্রায়োনিয়া দিয়ে তারপরে কোনিয়াম দিলে গেলে খুব ভালো কাজ করে। যাই হোক, এটা ছিল আমাদের কোনিয়ামের কাশি সম্পর্কে বলা। আর কাশি সম্পর্কে বলতে গিয়ে আমি কোনিয়ামের একটু চেষ্টা করেছি আর কি আপনাদের সাথে শেয়ার করার। ধন্যবাদ স্যার। স্যার 1 মিনিট আমাকে একটু সময় দেন স্যার প্লিজ। জি জি, বলুন বলুন বলুন। কাশি, কাশিটা কোনিয়ামের কাশি দেখবেন ওই সারাদিন থাকবে না, বাচ্চা খেলে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সন্ধ্যাবেলায় যে শুয়েছে কাশি, ওরে কাশি। আমার মেয়ের দিক দিয়ে আমি একদিন পরীক্ষা করে দেখেছি, তো সারাদিন ভালো সুস্থ। ও তারপরে যখন পড়াশোনা করে বিছানায় বালিশে মাথা দিয়ে শুয়েছে, ব্যাস 8টার দিকে মানে জি কাশতে জি, কাশতে আমি উঠে এটা খাটে বলেছি, নাচতে আপনারা তো লেগেছে। শুনেন না, আমি না এগুলি না বলে না, দিয়েছি। বিছানায় শোভা মাত্র স্যার তার আমি, কাশিটা বৃদ্ধি পাবে, খুব বৃদ্ধি। হ্যাঁ বলুন। স্যার আমি কেসটা শেয়ার করছি স্যার, মানে এত তাড়াতাড়ি ম্যাজিকের মতো কাজ করে এটা। মানে সন্ধ্যা এত কাশতে কাশতে মানে উঠে নাচতে লেগেছিল। তারপরে ওর পাপা বলছে এটা হোমিওতে স্যার, মানে এত কাশি মানে কি করবো, মানে হতভম্ব হয়ে গেছে। আমি বলছি থামো না, দেখা যাক। আমি কোনিয়াতে পড়িয়েছিলাম, কোনিয়ামে যে সারাদিন সুস্থ থাকবে, হঠাৎ করে কাশিটা কখন যেন সন্ধ্যাবেলায় উড়ে আসে, এরকম একটা কথা শোনা ছিল। যাই হোক, কোনিয়াম 200 দেওয়ার পরে মানে আধা ঘন্টার পরে রিলিফ হয়ে গেল। 3টে ডোজ দিয়েছিলাম। যাই হোক, এটা আর বলছি না, এটা আমার পরীক্ষিত। ঠিক আছে সালাউদ্দিন স্যার, সামনে এগিয়ে যান। ধন্যবাদ স্যার। আমরা তাহলে যে স্যার আজকে আমাদের তো ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমাদের এই ক্লাস শেষ হওয়ার পরে আজকে আমরা একটু প্রতিভা দেখব। আমাদের মধ্যে যারা আছে আপনাদের একটু প্রতিভা দেখাবেন। তাহলে আমরা এখন রিলেশনশিপটা দেখি। আমরা এপুসাইনাম রেমিডি এসিএল এলএনএস থেকে পড়ছি। রিলেশনশিপে দেখতে পাচ্ছেন সিমিলার মেডিসিন রয়েছে, সিমিলার টু এসিটিকাম এসিডাম। আমরা এখানে আমরা পড়তে গিয়েও দেখেছি এসিটিকাম এসিডামের সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে ড্রপসির পিপাসার ক্ষেত্রে। এপিসের ক্ষেত্রে নো থ্রাস্ট, এপিসে নো থ্রাস্ট। আর্সেনিক চায়না ডিজিটালিস ইন ড্রপসিক্যাল এফেকশনস, এটার সাদৃশ্যপূর্ণ। ড্রপসির ক্ষেত্রে আর্সেনিক চায়না ডিজিটালিসের সাথে সাদৃশ্যপূর্ণ। আর প্লাটা ওরিয়েন্টালিস হ্যাজ কিউরড ব্যাড কেসেস অফ জেনারেল ড্রপসি আফটার এপিস, এপুসাইনাম অ্যান্ড ডিজিটালিস
failed and digitalis failed হাইনাস। তো এখানে বলা হচ্ছে যে এপিস, এপুসাইনাম এবং ডিজিটালিস ব্যর্থ হওয়ার পরেও প্লাটা ওরিয়েন্টালিস দ্বারা সর্বাঙ্গীন সুতির খারাপ অবস্থাও আরোগ্য হয়েছে। মানে তাহলে এই যে এপিস ফেল করলো, এপুসাইনাম ফেল করলো, ডিজিটালিস ফেল করলো, এই তিনটা ফেল হওয়ার পরেও, ব্যর্থ হওয়ার পরেও প্লাটা ওরিয়েন্টালিস দিয়ে সর্বাঙ্গীন সুদ, যেটা সারা শরীরের সুদ, সেটার খারাপ অবস্থাও আরোগ্য হয়েছে। হ্যাজ কিউড ব্যাড কেজেস। তো আমরা দেখলাম এটা এই পর্যন্তই ছিল। আমরা একটু এখানে ফার্স্ট গ্রেড তো নেই, ফার্স্ট গ্রেড নেই, এখানে সেকেন্ড গ্রেড একটা সিমটম ছিল যে তার সুতির সময় পিপাসা থাকে, যেটা এসিটামে রয়েছে, এটা সেকেন্ড গ্রেড সিমটম ছিল। আর এখানে কোনো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড সিমটম নেই। তো আজকে এ পর্যন্তই ছিল আমাদের এপুসাইনাম ক্যানাবিনাম রেমেডিটি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যার এখন অন্য আলোচনা শুরু করবেন। সবাইকে থাকার জন্য অনুরোধ রইল, আর জরুরি থাকলে আপনারা বিদায় নিতে পারেন।